এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানের হাতে আধুনিক যুদ্ধের নতুন জম, ভয়ে আতঙ্কে ঘুম হারাম বড় শয়তান ট্রাম্প ও নেতানিয়াহুর এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। 2 সপ্তাহ টিকবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টে বিশ্বজুড়ে তোলপাড়। ইরানের 5000 মিসাইল আর ড্রোন বৃষ্টির সামনে ভেঙে পড়বে নেতানিয়াহুর প্রতিরক্ষা ব্যবস্থা। পেন্টাগন নিশ্চিত করেছে তেহরানের সামনে স্রেফ 14 দিনেই ফুরিয়ে যাবে ইসরায়েলের সব গোলাবারুদ। সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রের পা ধরলেও খামেনির ড্রোন বন্যায় মানচিত্র থেকে মুছে যাওয়ার অপেক্ষায় এখন ইসরায়েল। এদিকে মার্কিন যুদ্ধজাহাজ ও ট্যাঙ্কারে ইরানের ভয়াবহ মিসাইল হামলা, হরমুজে ইরানি মিসাইল জার, মার্কিন যুদ্ধজাহাজে আঘাত এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এমন কিছু ঘটনা যা গ্লোবাল পাওয়ার পলিটিক্সের সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে। আপনারা দেখতে চলেছেন কিভাবে সিজ ফায়ারের নামে চলা সাময়িক নীরবতা ভেঙে দিয়ে দুবাইয়ের আকাশে 1 মাস পর আবার মিসাইল অ্যালার্ট বেজে উঠেছে। আমরা জানবো কিভাবে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে এবং এর পেছনে আসলে কার কি স্বার্থ লুকিয়ে আছে। সবচেয়ে উত্তেজনার বিষয় হলো হরমুজ প্রণালীতে আমেরিকা এবং ইরানের নৌবাহিনী আক্ষরিক অর্থেই মুখোমুখি চলে এসেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ আমেরিকার প্রজেক্ট ফ্রিডম, আর অন্যদিকে রাডার বন্ধ করে লুকিয়ে ঢোকার চেষ্টা করা মার্কিন ডেস্ট্রয়ার জাহাজের দিকে ইরানের ক্রুজ মিসাইল ও কম্ব্যাট ড্রোনের ওয়ার্নিং শট ফায়ার করার মতো অবিশ্বাস্য সব ঘটনা ঘটেছে। এদিকে জেনে শুনে বিষ পান করার ফল পাবে ধূর্ত আরব আমিরাত, ইরান এর পাল্টা জবাব দেবেই এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। হরমুজে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অংশ নেবে 15,000 সেনা, 100 যুদ্ধ বিমান। তার মানে হচ্ছে যুদ্ধের পথেই পা বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। এবং এই কারণে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যের আকাশে অস্বাভাবিক রকম যুদ্ধ বিমানের আনাগোনা, এবং বলা হচ্ছে বিশাল বিশাল সব যুদ্ধ জাহাজ আসছে। কোনো কোনো যুদ্ধ জাহাজের সরঞ্জাম, কোনো কোনো যুদ্ধ জাহাজের সেনাবাহিনী সৈন্যরা, এবং কোনো কোনো যুদ্ধ বিমান আসছে রিফুয়েলিং যুদ্ধ বিমান, অর্থাৎ আকাশেই যাতে যুদ্ধ বিমানগুলোতে রিফুয়েল করতে পারে সেই বিমান। এদিকে আবার যুক্তরাষ্ট্রের জম হয়ে আসছে ইরানি ডলফিন, এবার যুক্তরাষ্ট্রকে জব্দ করবে ইরানি ডলফিন এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকা আর ইসরায়েল একদিকে, আর ইরান বুক চেতিয়ে একা একদিকে। বোমা পড়ছে, ক্ষেপণাস্ত্র ছুটছে, মানুষ মরছে, কিন্তু পুরো দুনিয়া এখন একটাই প্রশ্ন করছে, রাশিয়া কোথায়? কারণ রাশিয়া যদি ইরানের পাশে দাঁড়ায় তখন এটা আর মধ্যপ্রাচ্যের যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না। তৃতীয় বিশ্বযুদ্ধের দরজায় তখন দামামা বাজতে শুরু হবে। তবে রাশিয়া যদি চুপ করে থাকে তাহলে ইরান কি একা লড়তে পারবে? আজকে আমরা এই প্রশ্নের সুরতহাল করব। এদিকে ক্ষোভে ফেটে পড়লেন মমতা, পরাজয়ের পর বিস্ফোরক মন্তব্য এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের জন্য স্থল সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান, আর এই নিয়ে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। বিশ্লেষকরা বলছেন ইরান ইস্যুতে বিপাকে পড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধারেই এমন সিদ্ধান্ত ইসলাম যুদ্ধের আকাশে নতুন আতঙ্ক। না এটা কোনো মিসাইল, না কোনো ফাইটার জেট, একটা ছোট্ট ড্রোন, কিন্তু সেই ড্রোনের সামনে অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা। ভাবুন, যে প্রযুক্তি জ্যাম করা যায় না, রাডারে ধরা পড়ে না, আর সরাসরি গিয়ে আঘাত করে টার্গেটে। ইরানের এই ফাইবার ড্রোন কি আমেরিকার আধিপত্যের জন্য নতুন দুঃস্বপ্ন? মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর আগের মতো নেই। এখানে ট্যাঙ্ক, জেট, মিসাইল সবকিছুর মাঝেও হঠাৎ করে গেম চেঞ্জার হয়ে উঠেছে এক নতুন অস্ত্র, ইরানের ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোনগুলো সাধারণ ড্রোন না, এগুলো আকাশে উড়লেও নিয়ন্ত্রণ হয় সরাসরি একটি তারের মাধ্যমে। মানে কোনো রেডিও সিগন্যাল নেই, কোনো জিপিএস ট্র্যাকিং নেই কোনো ইলেকট্রনিক সিগনেচার। ফলে আমেরিকার সবচেয়ে উন্নত জ্যামিং সিস্টেম অকার্যকর হয়ে পড়েছে। রাডারে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই পুরো প্রতিরক্ষা ব্যবস্থা হতভম্ব হয়ে আছে এই ড্রোনের সামনে। জানা গেছে লেবানন সীমান্তে এমন ড্রোনের হামলায় আধুনিক সাজোয়া ইউনিট পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। এমনকি উদ্ধার করতে আসা হেলিকপ্টারের দিকেও ছোড়া হয়েছে এই ড্রোন। সেনারা তখন শুধুই আকাশের দিকে তাকিয়ে গুলি করেছে। প্রশ্ন আসতে পারে, এই ড্রোন আমেরিকার জন্য বিপদ কেন? এর কারণ আমেরিকার পুরো সামরিক কৌশল দাঁড়িয়ে আছে প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ আর স্যাটেলাইট নিয়ন্ত্রণের ওপর। কিন্তু এই ফাইবার ড্রোন এসব কিছুই মানে না। এটা এমন এক অস্ত্র যা প্রযুক্তিগতভাবে অতটা উন্নত না হলেও এর সক্ষমতা অনেক বেশি, অর্থাৎ খরচে কম, সহজেই তৈরি করা যায়, কিন্তু আঘাত একদম নির্ভুল। বিশ্লেষকরা বলছেন ইরান সরাসরি শক্তিতে আমেরিকার সাথে পেরে উঠবে না, এটা তারা জানে। তাই তারা বেছে নিয়েছে অন্য পথ, যাকে বলা যায় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ কম খরচে এমন প্রযুক্তি তৈরি করা যা বড় শক্তিকে অচল করে দিতে সক্ষম। এই ফাইবার ড্রোন ঠিক সেই অস্ত্র যা আমেরিকার শক্তিকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর দিক, এই ড্রোন কোনো সতর্কবার্তা ছাড়াই আক্রমণ করতে সক্ষম। আর সবচেয়ে বড় কথা, এটা থামানোর নির্ভরযোগ্য কোনো উপায় এখনো নেই। তাহলে কি ভবিষ্যতের যুদ্ধ বদলে যাচ্ছে, যেখানে বিলিয়ন ডলারের অস্ত্র নয় বরং কয়েক হাজার ডলারের ড্রোনই ঠিক করবে কে জিতবে কে হারবে? আর যদি তাই হয় তাহলে প্রশ্নটা আরো বড়, আমেরিকার সেই অপ্রতিরোধ্য সামরিক শক্তি এখন কতটা নিরাপদ? আকারে ছোট, দামে সস্তা, কিন্তু মারাত্মক এই ফাইবার ড্রোন দেখিয়ে দিয়েছে যুদ্ধ এখন শুধু শক্তির না, যুদ্ধ এখন বুদ্ধির, প্রযুক্তির আর কৌশলের। আর এই খেলায় ইরান কি এক ধাপ এগিয়ে গেল? আপনার কি মনে হয়?
জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। 5.5 বছর আগে হোয়াইট হাউসের দক্ষিণ লনে যখন উৎসবের সানাই বেজেছিল, তখন মনে হয়েছিল ইতিহাস বুঝি তার গতিপথ বদলে ফেলল। ইসরায়েলের সংযুক্ত আরব আমিরাতের কর্মর্দনে পেন্টাগনের কূটনীতিকরা দেখেছিলেন এক নতুন মধ্যপ্রাচ্যের স্বপ্ন, কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে সেই স্বপ্ন কি ধূসর বাস্তবতার বালুঝড়ে মুখ থুবড়ে পড়ছে। লিওন হাদারের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, ওয়াশিংটন আমাদের যে রঙিন চশমা পরিয়েছিল তা কাঁচ এখন ফেটে চৌচির। আর ঘনঘটা গত কয়েক মাসে নাটকীয় মোড় নিয়েছে। একদিকে চলছে গাজার রক্তক্ষয়ী যুদ্ধ, অন্যদিকে দোহার বুকে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা, আর সবশেষে সেই বহুল আলোচিত 12 দিনের ইরান যুদ্ধ, যার রণকৌশলেই মানচিত্র বদলে দিয়েছে। আমিরাতের মাটিতে ইসরায়েলি আয়রন ডোম ব্যাটারি বসানো হয়েছে ঠিকই, কিন্তু একে কি সত্যিকারের বন্ধুত্বের স্মারক বলা যায়, নাকি এটি কেবলই আত্মরক্ষার এক অস্থির কৌশল? খাতা কলমে ইসরায়েল আমিরাত সম্পর্ক এখন রমরমা। 2024 সালে দ্বিপাক্ষিক বাণিজ্য $3.2 বিলিয়ন ছাড়িয়েছে। আবুধাবির গ্লোবাল মার্কেটে ইসরায়েলি টেক জায়ান্টদের আনাগোনা বেড়েছে, এমনকি ড্রোন প্রযুক্তিতেও একে অপরকে টেক্কা দিচ্ছে। কিন্তু পর্দার আড়ালে কি সবাই সব ভুলে গেছে? বিশ্লেষকদের মতে এগুলো কেবল কৌশলগত লাভ, এর গভীরে নেই কোনো স্ট্র্যাটেজিক বা দীর্ঘমেয়াদী আদর্শিক ভিত্তি। সংযুক্ত আরব আমিরাত কোনো সাধারণ রাষ্ট্র নয়, এটি 7টি আমিরাতের এক জটিল সমীকরণ। এখানকার শাসকরা ভালো করেই জানেন ওয়াশিংটন এখন আর আগের মতো ভরসার প্রতীক নয়, তাই তারা চতুর দাবারুর মতো চাল চালছেন। তারা একদিকে ইসরায়েলের সাথে হাতে হাত মেলাচ্ছেন, আবার ঠিক পরক্ষণেই বেইজিং, মস্কো কিংবা দিল্লির দিকে হাত বাড়াচ্ছেন। এমনকি তেহরানের সাথেও তারা তলে তলে বজায় রাখছেন এক নিস্তব্ধত সমঝোতা। ইসরায়েলি হামলার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই মোহাম্মদ বিন জায়েদ যখন দোহায় উড়াল দেন, তখন কি তিনি আব্রাহাম একোয়ার্ডসকে বৃদ্ধাঙ্গুলি দেখাননি? না, আসলে তিনি বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি কোনো ইসরায়েলি প্রভাবাধীন জোটের দাবার গুটি নন। তিনি প্রমাণ করেছেন আবুধাবির পররাষ্ট্রনীতি কোনো একক চুক্তির হাতে বন্দী নয়। সৌদি আরবকে ছাড়া এই পুরো পরিকল্পনা যেন এক অসম্পূর্ণ মহাকাব্য। রিয়াদ সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে কোনো আপোষ নয়। গাজা যুদ্ধের পর এই অবস্থান আরও কঠোর হয়েছে। নেতানিয়াহুর বর্তমান জোট সরকারের পক্ষে সেই দাবি পূরণ করা আকাশ কুসুম কল্পনা। ফলে সৌদি ইসরায়েল সম্পর্কে যে সেতু ওয়াশিংটন গড়তে চেয়েছিল, তা এখন গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে। আঞ্চলিক প্রেক্ষাপট এখন আরও জটিল। ইরান তার প্রতিরোধের অক্ষ হারিয়েও এক অপ্রতিরোধ শক্তি হিসেবে রয়ে গেছে। সিরিয়ায় তুরস্কের প্রভাব বাড়ছে, আর কাতার তো মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণে আমেরিকা আর আগের মতো অপ্রতিদ্বন্দ্বী অধিপতি নয়। এখানে প্রতিটি রাষ্ট্র এখন নিজের স্বার্থের নিজের মতো করে ঘর গোছাচ্ছে। ইসরায়েল আমিরাত সম্পর্ক কোনো জাদুকরী রূপান্তর নয়, বরং বৈরী পরিবেশে টিকে থাকার এক আধুনিক বিবর্তন। এটি হয়তো প্রযুক্তি বা বাণিজ্যের জোয়ার আনবে, কিন্তু মধ্যপ্রাচ্যের সেই পুরনো ক্ষত, ফিলিস্তিন ইস্যু বা সুন্নি শিয়া দ্বন্দ্ব একেবারে মুছে দিতে পারবে না। ওয়াশিংটন হয়তো আবারও একই ভুল করছে, কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, বিলাসবহুল হোটেলের সংবাদ সম্মেলনে যা লেখা হয়, মরুভূমির তপ্ত বালুতে তার বাস্তবায়ন ততটাই কঠিন। হরমুজ প্রণালীতে উঠেছে ইরানি মিসাইলের প্রলয়। মার্কিন যুদ্ধজাহাজ থেকে তেলের ট্যাঙ্কারে আঘাত হেনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবারও যুদ্ধ ঘোষণা পারস্যের সিংহ ইরানের। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম ঘোষণার জবাব দিল সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির বাহিনী। প্রথম দফার যুদ্ধে ইরানের কাছে গো হারা হেরেছিল আমেরিকা। এখনো সেই হারের গ্লানিতে বিপর্যস্ত মার্কিন প্রেসিডেন্ট। এবার হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে 2 দফা মিসাইল ছুড়ে নতুন যুদ্ধ উস্কে দিল শহীদ আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী ট্যাঙ্কারেও আঘাত হেনেছে তেহরান। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজে ইরানি মিসাইল ঝড়ের খবর দিচ্ছে ব্রিটিশ দৈনিক বিবিসি থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এসব গণমাধ্যম বলছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সতর্কতা উপেক্ষা করে জাস্ক দ্বীপের কাছে এগিয়ে যাচ্ছিল মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। জাহাজটিকে বেশ কয়েকবার সতর্কবার্তা পাঠিয়েছিল IRGC। বার্তা উপেক্ষা করায় সেই জাহাজকে লক্ষ্য করে 2টো মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে যুদ্ধজাহাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরুর ঘোষণার পরেই ঝড় উঠেছে হরমুজে। এই ঘোষণার আওতায় হরমুজ থেকে আটকে পড়া জাহাজগুলোকে বের করতে সহায়তা করবে মার্কিন বাহিনী। ট্রাম্পের ঘোষণার পর ইরান বলেছে সংঘর্ষের দিকে নিয়ে যাবে এই অভিযান। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সেনাবাহিনী মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে প্রবেশে বাধা দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রিত এলাকার মানচিত্র প্রকাশ করেছে ইরান। ইরানের নিয়ন্ত্রিত এলাকা হল মাউন্ট মুবারক, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার দক্ষিণের মধ্যে আঁকা রেখা এবং ইরানে কেশম দ্বীপের শেষ প্রান্ত। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল কুওয়াইনের মধ্যে আঁকা রেখা। হরমুজে প্রবেশ করা জাহাজ লক্ষ্য করে ইরানের হামলার হুঁশিয়ারির পর বিশ্ববাজারে তেলের দরে উত্তাপ। অপরিশোধিত তেলের দর $4 বেড়ে হয়েছে $114। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজে হামলার কথা অস্বীকার করায় কিছুটা কমে আসে তেলের দর। এবার যুক্তরাষ্ট্রকে জব্দ করবে ইরানি ডলফিন। শুনতে হয়তো সায়েন্স ফিকশন সিনেমার মতো লাগছে, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক রিপোর্ট অন্তত তেমনটাই আভাস দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান এবার তাদের প্রশিক্ষিত ডলফিন বাহিনীকে কাজে লাগানোর কথা ভাবছে। প্রশ্ন উঠছে, মানুষের বন্ধু বলে পরিচিত এই প্রাণীগুলো কি সত্যি যুদ্ধের অস্ত্র হতে পারে? কিভাবে কাজ করে এই মিলিটারি ডলফিন, আর কেনই বা ইরান এই পথে হাঁটছে? অবাস্তব মনে হলেও সমুদ্রের তলদেশে এই অদ্ভুত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। সমুদ্রের বন্ধুত্বপূর্ণ এই সাধারণ ডলফিনই নাকি এবার হয়ে উঠবে মার্কিন যুদ্ধজাহাজের জম। কেন এই মরিয়া পদক্ষেপ নিচ্ছে ইরান? বিশ্লেষকদের মতে এই অদ্ভুত রণকৌশলের মূলে রয়েছে অর্থনীতি। বিশ্বের প্রায় 1/5 তেল এই জলপথ দিয়ে যায়। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় দেশটির অর্থনীতি এখন খাদের কিনারায়। তেহরানের কট্টরপন্থীরা মনে করছেন চুপচাপ ধ্বংস হওয়ার চেয়ে ডলফিন বা মাইনের মাধ্যমে সমুদ্রের সংঘাত তৈরি করে তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করে পাল্টা চাপই হবে মোক্ষম চাল। ইরানের এই ডলফিন বাহিনীর ইতিহাসও বেশ চমকপ্রদ। 2000 সালে ইউক্রেনের কাছ থেকে একদল সোভিয়েত প্রশিক্ষিত ডলফিন কেনে ইরান। এদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল শত্রুপক্ষকে হাতবোন মারা, বিষাক্ত ইনজেকশন দেয়া কিংবা পিঠে মাইন নিয়ে আত্মঘাতী হামলা চালানোর মতো মারাত্মক কাজে। তবে ইরানের হুমকি কেবল এখানেই সীমাবদ্ধ নয়। সাবমেরিনের সাহায্যে ইন্টারনেটের কেবল কেটে দেওয়ারও ইঙ্গিত দিয়েছে তারা। জবাবে ট্রাম্প নির্দেশ দিয়েছেন মাইন পাততে আসা যে কোনো ইরানি নৌযান দেখা মাত্রই ধ্বংস করতে। পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন নৌবাহিনীও আধুনিক ড্রোন ও মাইন সুইপার মোতায়েন করেছে। অর্থনীতিবিদদের মতে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হবে এবং ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দেবে। তেহরান যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ট্রাম্পের অনড় অবস্থানে হরমুজ প্রণালী এখন উত্তপ্ত। তবে হরমুজ প্রণালীতে এখন কেবল যুদ্ধের দামামা নয়, বরং এক অজানা রণকৌশলের ছায়া ঘনীভূত হচ্ছে। তবে কি সমুদ্রের নিচে শুরু হতে যাচ্ছে প্রযুক্তি আর অপ্রচলিত যুদ্ধের নতুন অধ্যায়? এদিকে ক্ষোভে ফেটে পড়লেন মমতা। পরাজয়ের পর বিস্ফোরক মন্তব্য। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের চমক দেখা গেছে। রাজ্যটির বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের শক্ত ঘাঁটি কলকাতার ভবানীপুর আসনেই পরাজয়ের মুখে পড়েছেন। অপ্রত্যাশিত এই ফল ঘোষণার পর তিনি ক্ষোভ প্রকাশ করে নির্বাচনকে লুট ও অনৈতিক নোংরা খেলা বলে আখ্যা দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ফোনালাপ প্রকাশ করেন। সেই ফোনালাপে মমতার নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। ফোনালাপে মমতা দাবি করেন ভোট গণনার 16তম রান পর্যন্ত তিনি এগিয়েছিলেন। এরপর হঠাৎ করে পরিস্থিতি বদলে যায়। তিনি অভিযোগ করেন গুপ্তরা গণনা কেন্দ্রে ঢুকে কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে ফলাফল প্রভাবিত করেছেন। তিনি আরও অভিযোগ করেন নির্বাচন কমিশন, সিআরপিএফ এবং স্থানীয় নির্বাচন কর্মকর্তারা কেন্দ্রীয় নির্দেশে বিরোধী দলের পক্ষে কাজ করেছে। তার দাবি তৃণমূলের কাউন্টিং এজেন্টদের সরিয়ে দিয়ে বিরোধী পক্ষের লোকজনকে বসানো হয়েছে। মমতার ভাষ্য অনুযায়ী শেষ রাউন্ডের গণনার সময় তাকে এবং তার দলের প্রতিনিধিদের গণনা কক্ষে ঢুকতে দেওয়া হয়নি। তিনি বলেন ইভিএম সঠিকভাবে সিল না করে স্টোরুমে নেওয়া হয় এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না। তিনি আরও অভিযোগ করেন বিদ্যুৎ বিভ্রাট, বিশৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যর্থতার সুযোগ নিয়ে ভোট চুরি করা হয়েছে। তার মতে এটি বিজেপির প্রকৃত জয় নয়, বরং অনৈতিক রাজনৈতিক খেলা। হরমুজে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অংশ নেবে 15,000 সেনা, 100 যুদ্ধ বিমান। তার মানে হচ্ছে যুদ্ধের পথেই পা বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। এবং এই কারণে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যের আকাশে অস্বাভাবিক রকম যুদ্ধ বিমানের আনাগোনা এবং বলা হচ্ছে বিশাল বিশাল সব যুদ্ধ জাহাজ আসছে। কোনো কোনো যুদ্ধ জাহাজের সরঞ্জাম, কোনো কোনো যুদ্ধ জাহাজে সেনাবাহিনী সৈন্যরা এবং কোনো কোনো যুদ্ধ বিমান আসছে রিফুয়েলিং যুদ্ধ বিমান, অর্থাৎ আকাশেই যাতে যুদ্ধ বিমানগুলোতে রিফুয়েল করতে পারে সেই বিমান। সংঘাতের বাইরে থাকা দেশগুলোর যেসব জাহাজ হরমুজ প্রণালীতে আটকা আছে, সংঘাতের বাইরে থাকা দেশগুলোর সেইগুলোর নিরাপদে সরিয়ে যেতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই উদ্যোগের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী আজ সোমবার সকালে প্রজেক্ট ফ্রিডম শুরু হওয়ার কথা। এই পরিস্থিতিতে ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়নে সহায়তা করবে। এতে যোগ দেবে 15,000 সেনা, থাকবে ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী ডেস্ট্রয়ার এবং শতাধিক যুদ্ধ বিমান। সেনকমের এক বিবৃতিতে বলা হয় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য মার্কিন সেন্ট্রাল কমান্ড 2 মে থেকে প্রজেক্ট ফ্রিডমে সহায়তা দেওয়া শুরু করবে। ট্রাম্প বলছে যে জাহাজগুলোকে হরমুজ প্রণালী থেকে বেরিয়ে যেতে সহায়তা করা একটা মানবিক পদক্ষেপ। এটি যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ইরানের পক্ষ থেকেও একটি সদয় আচরণ, কারণ সেখানে অনেক জাহাজে খাদ্য সংকট দেখা দিয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন এই কাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। তার মানে ইরানের সঙ্গে আলোচনা যে
তোয়াক্কা করছে না। ইরান বলছে যে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে মার্কিন বাহিনীর উপর হামলা করা হবে। অথচ যে কাজটা এখন করা হচ্ছে শক্তি প্রয়োগ করে, এটা দরকার ছিল না। যদি একটি আলোচনা হতো এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের একটা প্রচেষ্টা চলত, এই মাঝখানে প্রায় 8-10 দিন সময় ক্ষেপণ করা হলো। এই সময়টা যদি আলোচনা করে ইসলামাবাদ প্রস্তুত ছিল একটা সমাধান করা যেত। এখন আবার সেই শক্তি প্রয়োগ। এখন ইরানও তার অস্তিত্ব রক্ষার জন্য সেও পাল্টা পদক্ষেপ নেবে। ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র হামলাও করেছে। শেষ পর্যন্ত আলোচনার দলে যুদ্ধ থেকে করালো, যেটা খুবই দুঃখজনক। এর এমন কিছু ঘটনা যা গ্লোবাল পাওয়ার পলিটিক্সের সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে। আপনারা দেখতে চলেছেন কিভাবে সিজ ফায়ারের নামে চলা সাময়িক নিরাপত্তা ভেঙে দিয়ে দুবাইয়ের আকাশে 1 মাস পর আবার মিসাইল অ্যালার্ট বেজে উঠেছে। আমরা জানবো কিভাবে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে এবং এর পেছনে আসলে কার কি স্বার্থ লুকিয়ে আছে। সবচেয়ে উত্তেজনার বিষয় হলো হরমুজ প্রণালীতে আমেরিকা এবং ইরানের নৌবাহিনী আক্ষরিক অর্থেই মুখোমুখি চলে এসেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ আমেরিকার প্রজেক্ট ফ্রিডম, আর অন্যদিকে রাডার বন্ধ করে লুকিয়ে ঢোকার চেষ্টা করা মার্কিন ডেস্ট্রয়ার জাহাজের দিকে ইরানের ক্রুজ মিসাইল ও কমব্যাট ড্রোনের ওয়ার্নিং শট ফায়ার করার মতো অবিশ্বাস্য সব ঘটনা ঘটেছে। এই প্রতিটি খবরের পিছনে ইরানের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার যে মাস্টার প্ল্যান চলছে, আজ আমরা সেই আসল কূটনীতিটাই ডিকোড করব। দেখুন, আসল ব্যাপারটা হলো যে কোনো যুদ্ধের একটা সাইকোলজিক্যাল দিক থাকে। গতকাল 4 মে 2026 ভারতের সময় অনুযায়ী ঠিক সন্ধ্যে 6:30 গালফ অঞ্চলে নতুন করে যে বিপদের ঘন্টা বেজে উঠলো, তার সরাসরি প্রভাব পড়লো দুবাইয়ের মতো একটি গ্লোবাল ইকোনমিক হাবের উপর। 1 মাস পর এই প্রথম দুবাইয়ের সাধারণ মানুষের মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসে এমার্জেন্সি মিসাইল অ্যালার্টের নোটিশ পৌঁছিয়েছে। সেই নোটিশে পরিষ্কার বলা হয়, ঘরের ভিতরে থাকুন, বাইরে বের হবেন না, কারণ আকাশপথে বড় ধরনের বিপদ ধেয়ে আসছে। পরিস্থিতি এতটাই সিরিয়াস ছিল যে দুবাইয়ের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আকাশে 3টি ইন্টারসেপ্টর ফায়ার করতে হয়। অর্থাৎ হুমকিটা শুধু অ্যালার্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না দর্শক, রিয়েল টাইমে সেই থ্রেটকে মাঝ আকাশেই ধ্বংস করার প্রয়োজন পড়েছিল। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, দুবাইয়ের মতো জায়গায় এমন হামলা হওয়ার মানে শুধু কয়েকটা বিল্ডিং এর ক্ষতি হওয়া নয়, বরং পুরো পশ্চিমা বিশ্বের বিনিয়োগ এবং তাদের আঞ্চলিক মিত্রদের নিরাপত্তার যে অহংকার, সেটাতে সরাসরি আঘাত করা। দুবাই সরাসরি অভিযোগ করছে যে এই হামলা ইরান করেছে, কিন্তু একজন জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে আমাদের একটু গভীরভাবে ভাবতে হবে। সিজ ফায়ারের পর যখন পরিস্থিতি একটু শান্ত হওয়ার কথা, তখন হঠাৎ করে এই হামলা কি আসলেই ইরানের কাজ, নাকি ইরানের ঘাড়ে দোষ চাপিয়ে এই অঞ্চলে নতুন করে পশ্চিমা ফোর্সের উপস্থিতি বাড়ানোর কোনো সুগভীর চাল চলছে? কারণ যখনই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়, ঠিক তখনই এমন কিছু ঘটনা ঘটানো হয় যাতে আমেরিকার সেখানে সামরিক হস্তক্ষেপ করাটা একটা শক্ত অজুহাত তৈরি হয়। দর্শক, এই সমীকরণের ঠিক সমান্তরালে একই দিনে গতকাল 4 মে তারিখে সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে আরো একটি অত্যন্ত গুরুতর অভিযোগ সামনে আনে। ইউএই দাবি করে যে আবুধাবির সরকারি তেল কোম্পানির একটি খালি ক্রুড অয়েল ট্যাঙ্কার, যার নাম বারাকা, সেটি যখন হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল, তখন ইরান সেখানে 2টি ড্রোন দিয়ে হামলা চালায়। সৌভাগ্যবশত জাহাজটি পুরোপুরি খালি ছিল এবং এতে কোনো মানুষের প্রাণহানি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে বিনা উস্কানিতে করা হামলা বলে আখ্যা দিয়েছে এবং ইরানকে শর্তহীনভাবে হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছে। এখন দর্শক, এখানে আপনাদের একটা প্র্যাকটিক্যাল পয়েন্ট বুঝতে হবে, ইরান কেন একটা খালি জাহাজে হামলা করতে যাবে। দেখুন, এর পেছনের আসল ভূরাজনৈতিক মেসেজটা হলো পাওয়ার প্রজেকশন। ইরান এই হামলার মাধ্যমে পুরো বিশ্বকে এবং বিশেষ করে পশ্চিমা ব্লক ও তাদের আঞ্চলিক মিত্রদের এটা বুঝিয়ে দিল যে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি সরবরাহ হয়, তার নিয়ন্ত্রণ কার হাতে। জাহাজ ভর্তি থাকুক বা খালি, ইরানের সিগন্যাল খুব পরিষ্কার, আমাদের জলসীমায় আমাদের শর্ত মেনেই চলতে হবে। এটা কোনো সাধারণ হামলা নয়, এটা হলো গ্লোবাল সাপ্লাই চেনের গলা চেপে ধরে পশ্চিমা অর্থনীতিকে একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়ার সফল কৌশল। এদিকে হরমুজ প্রণালীর এই উত্তেজনার মধ্যেই আমেরিকা তাদের গ্লোবাল সুপার পাওয়ার ইমেজ বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। গতকাল 4 মে সন্ধ্যে 5:45 মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে তারা হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ভাঙতে সক্ষম হয়েছে। সেন্টকম দাবি করে যে আমেরিকার 2টি বাণিজ্যিক জাহাজ অত্যন্ত সফলভাবে হরমুজ পার হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই মিশনের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম, যার মূল উদ্দেশ্য হলো গত কয়েক সপ্তাহ ধরে গালফে আটকে থাকা শত শত জাহাজকে নিরাপদে সেখান থেকে বের করে আনা। কিন্তু দর্শক, এখানে পশ্চিমা মিডিয়া যে জিনিসটা লুকিয়ে যায় তা হলো আমেরিকা এই জাহাজগুলোকে সরাসরি হরমুজ দিয়ে পার করতে সাহস পায়নি, তারা ওমানের সমুদ্র সীমা ব্যবহার করে এক প্রকার গা বাঁচিয়ে এই রুট তৈরি করেছে। কারণ সমুদ্রে বিছিয়ে রাখা ইরানের মাইনগুলোর ভয়ে মার্কিন নৌবাহিনী আক্ষরিক অর্থেই ঘুম হারাম হয়ে গেছে। পরিস্থিতি কতটা গম্ভীর তা বুঝতে শুধু এই তথ্যটাই যথেষ্ট যে সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার স্বয়ং অ্যাপাচি হেলিকপ্টারে চড়ে হরমুজ প্রণালীর কাছে মোতায়েন করা মার্কিন সেনাদের পরিদর্শন করেছেন এবং তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন। এই একটা ছোট্ট প্রণালী পার হওয়ার জন্য আমেরিকাকে প্রায় 15,000 সৈন্য এবং 100-র বেশি যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করতে হয়েছে। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের দিন শেষ হয়ে আসছে এবং তারা এখন ডিফেন্সিভ পজিশনে খেলতে বাধ্য হচ্ছে। কিন্তু দর্শক,
এই গল্পের সবচেয়ে ক্লাইম্যাক্স এবং পশ্চিমা নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় অপমানের খবরটি আসে ইরানের দিক থেকে, যা আল জাজিরা এবং ইরানের সরকারি পিআর অফিসের মাধ্যমে লাইভ আপডেট হিসাবে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। ইরানের মেজর জেনারেল আলী আব্দুল্লাহি এর আগেই কঠোর ওয়ার্নিং দিয়েছিলেন যে কোনো বিদেশি নৌবাহিনী, বিশেষ করে আমেরিকার নৌবাহিনী, যদি ইরানের অনুমতি ছাড়া হরমুজে ঢোকার স্পর্ধা দেখায় তবে তাদের সরাসরি নিশানা করা হবে। আর গতকাল ঠিক সেটাই ঘটল। ইরানের দাবি অনুযায়ী মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজগুলো ওমানের সমুদ্র সীমায় ঢুকে নিজেদের র্যাডার পুরোপুরি বন্ধ করে দিয়ে খুব সন্তর্পণে লুকিয়ে হরমুজের দিকে এগোনোর চেষ্টা করছে। একবার ভাবুন দর্শক, যে মার্কিন নৌবাহিনী নিজেদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করে, তাদের আজ র্যাডার বন্ধ করে চোরের মতো একটা প্রণালী পার হতে হচ্ছে। কিন্তু ইরান আগে থেকেই প্রস্তুত ছিল, যেই মার্কিন জাহাজগুলো পুনরায় তাদের র্যাডার অন করে, ইরানের নৌবাহিনী মুহূর্তের মধ্যে তাদের ট্র্যাক করে ফেলে এবং রেডিওর মাধ্যমে সিজফায়ার লঙ্ঘন না করার একটা কড়া ওয়ার্নিং দেয়। এরপর আমেরিকা যখন সেই ওয়ার্নিং অগ্রাহ্য করে আগে বাড়ার চেষ্টা করে, তখনই ইরানের সরকারি নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী ইরানি নৌবাহিনী ওই শত্রু জাহাজগুলোর খুব কাছ দিয়ে ক্রুজ মিসাইল, রকেট এবং কম্ব্যাট ড্রোন ফায়ার করে। ইরান খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই তথাকথিত মিশনের নামে এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপের যা কিছু পরিণতি হবে, তার পুরো দায়ভার শুধুমাত্র মার্কিন জায়নিস্ট শত্রু অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের উপর পড়বে। এই পুরো ঘটনা প্রবাহ প্রমাণ করে যে ইরান এখন আর কোনোভাবেই তাদের জলসীমায় পশ্চিমা ব্লকের দাদাগিরি সহ্য করার মুডে নেই। এর পাশাপাশি তেহরান থেকে কিছু বিস্ফোরণের শব্দ শোনারও একটা অসমর্থিত খবর বাজারে ভাসছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। সব মিলিয়ে গতকাল চৌঠামের এই ঘটনাগুলো প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে আমেরিকা এখন ব্যাকফুটে এবং তারা জোর করে নিজেদের আধিপত্য বজায় রাখার যে মরিয়া চেষ্টা করছে, তা যে কোনো মুহূর্তে একটা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে। হরমুজ প্রণালীর এই ছোট জলপথে এখন বিশ্বের সবচেয়ে বড় শক্তিগুলোর ইগোর লড়াই চলছে। দর্শক, আমার বিশ্লেষণ থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মেইনস্ট্রিম মিডিয়া আমাদের যা দেখায়, আসল জিওপলিটিক্যাল খেলাটা তার চেয়ে কতটা গভীরে চলে। পশ্চিমা বিশ্ব কি পারবে তাদের হারানো আধিপত্য পুনরায় ফিরে পেতে, নাকি এই অঞ্চলে সম্পূর্ণ নতুন একটা শক্তির উত্থান আমরা দেখতে চলেছি? আপনাদের কি মনে হয় এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকা আর ইসরায়েল একদিকে, আর ইরান বুক চেতিয়ে একা একদিকে। বোমা পড়ছে, ক্ষেপণাস্ত্র ছুটছে, মানুষ মরছে, কিন্তু পুরো দুনিয়া এখন একটাই প্রশ্ন করছে, রাশিয়া কোথায়? কারণ রাশিয়া যদি ইরানের পাশে দাঁড়ায়, তখন এটা আর মধ্যপ্রাচ্যের যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না। তৃতীয় বিশ্বযুদ্ধের দরজায় তখন দামামা বাজতে শুরু হবে। তবে রাশিয়া যদি চুপ করে থাকে, তাহলে ইরান কি একা লড়তে পারবে? আজকে আমরা এই প্রশ্নের সুরতহাল করব। প্রথমে জেনে নেই রাশিয়া আর ইরানের সম্পর্কটা আসলে কতটা গভীর। সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক সব মিলিয়ে 2025 সালে এই দুই দেশ একটা বড় চুক্তি সই করেছে। অবশ্য এই চুক্তি দেখে অনেকে বলেছিল এবার রাশিয়া আর ইরান একসঙ্গে আমেরিকার বিরুদ্ধে নতুন জোট তৈরি করলো। কিন্তু তারপরই শুরু হলো যুদ্ধ, আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলেক্সি ছুটলেন মস্কোতে। আন্তর্জাতিক মিডিয়াগুলো বলা শুরু করলো ইরানের পক্ষে নামছে রাশিয়া। সোশ্যাল মিডিয়ায় এক প্রকার তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে শুরু করলো। কিন্তু আসলে হচ্ছেটা কি? সত্যিটা অনেক জটিল, অনেক ঠান্ডা মাথা এবং অনেক বেশি ভয়ঙ্কর। রাশিয়া সরাসরি যুদ্ধে নামছে না। প্রশ্ন জাগতে পারে কেন? কারণ রাশিয়া এত বোকা না। স্বল্প মেয়াদে এই যুদ্ধ যদিও রাশিয়ার কিছু সুবিধা আনছে, তেলের দাম বাড়ছে মানে আয় বাড়ছে রাশিয়ার। পুরো দুনিয়ার মিডিয়া ইউক্রেন ভুলে মধ্যপ্রাচ্যে তাকিয়ে আছে, কিন্তু রাশিয়া জানে এই ছোট লাভের পেছনে বড় বিপদ লুকিয়ে আছে। যদি ইরানে আবারও যুদ্ধ বাঁধে, তেলের দাম এমন জায়গায় যাবে যেটা গোটা বৈশ্বিক অর্থনীতিকে ধাক্কা দেবে। হরমুজ প্রণালী বন্ধ হলে মধ্যপ্রাচ্যের সেই দেশগুলোর সঙ্গে রাশিয়ার যে নতুন ব্যবসা শুরু হয়েছে তার সব শেষ হয়ে যাবে। আর পারমাণবিক স্থাপনায় হামলা হলে সেটা আর শুধু যুদ্ধ থাকবে না, হয়ে যাবে দুঃস্বপ্ন। তাই রাশিয়া খেলছে মিডফিল্ড বা মাঝামাঝি পজিশনে। ইরানকে কূটনৈতিক ছাতা দিচ্ছে, কিন্তু সরাসরি সামরিক সাহায্য দিচ্ছে না। 2025 সালের চুক্তি দেখতে বড় মনে হলেও এটা কিন্তু পূর্ণাঙ্গ সামরিক জোট না। রাশিয়া সহ ইরানও সেটা ভালো করেই জানে। যুদ্ধের শুরুতে ইরান কূটনৈতিকভাবে একা ছিল। আমেরিকা ভেবেছিল চাপ দিলেই ইরান ভেঙে পড়বে। ইসরায়েল ভেবেছিল মারলেই দুনিয়া চুপ করে থাকবে। কিন্তু ফলাফলটা কি দাঁড়ালো? ইউরোপ যুদ্ধে নামলো না। ন্যাটোভুক্ত দেশগুলো বলল, আমাদের জিজ্ঞাসা না করে সিদ্ধান্ত নিয়েছ, আমরা কেন রক্ত দেব? হরমুজে মাইন সরাতে বা অন্য কোনো কাজে তারা এগিয়ে আসেনি। চীন তো স্পষ্ট বলে দিল, আমরা এই যুদ্ধের বিরুদ্ধে। ভারতের অবস্থান? মধ্যপ্রাচ্যে কোটি কোটি ভারতীয় কাজ করে, তারা কি আর জেনে বুঝে এই আগুনে ঝাঁপ দেবে? আর রাশিয়া বলছে জাতিসংঘের অনুমোদন ছাড়া ইরানের উপর কোনো নিষেধাজ্ঞা, কোনো অবরোধ তারা মানে না। এর ফলে কি হলো? আমেরিকা আর ইসরায়েল সামরিকভাবে শক্তিশালী হলেও কূটনৈতিকভাবে একা হয়ে গেল। ইরান সামরিকভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু কূটনৈতিকভাবে তুলনামূলক কম একা। এটাই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সাফল্য। যুদ্ধের মাঠে হেরেও কূটনীতির মাঠে টিকে থাকা। এখন প্রশ্ন যাচ্ছে, আমেরিকা কি তবে দুর্বল হয়ে গেছে? আমেরিকা এখনো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। হরমুজ বন্ধ হলেও তারা বড় বিপদে পড়বে না, কারণ তারা নিজেরাই বিশাল তেল উৎপাদক। কানাডা আর মেক্সিকো মিলিয়ে তাদের অবস্থান আরো শক্ত। সরাসরি পাল্টা হামলার ঝুঁকিও তাদের কম। সময় নিলে তারা নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে। কিন্তু এই যুদ্ধ একটা সত্য বের করে এনেছে, আর তা হলো শুধু বোমা মেরে রাজনৈতিক জয় পাওয়া যায় না। আমেরিকা ইরাকে বোমা মেরেছে, ইরাক আজও অস্থির। আফগানিস্তানে বোমা মেরেছে, 20 বছর পর লজ্জা নিয়ে চলে আসতে হয়েছে। এখন ইরানে সামরিক জয় আর রাজনৈতিক জয়, এ দুটো তো এক জিনিস না। এটা আমেরিকা বারবার শিক্ষা পায়, অবশ্য বারবার ভুলেও যায়।